অবিশ্বাস্য শোনালেও বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ইহুদিরা। এমনকি এখনো কিছু ইহুদি বাংলাদেশে বসবাস করছে। এসব কথা শুনে নিশ্চয় আপনার মাথায় এমন প্রশ্নই উকি দিচ্ছে, সত্যি কি বাংলাদেশে ইহুদিদের বসবাস ছিল? আর থাকলেও সেটা কোথায়, কবে? আমাদের দেশের বুকেই বিচরণ করা ইহুদিদের নিয়ে কৌতূহল জাগানো সেসব প্রশ্নের উত্তরই জানাবো আজকের এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে সাধারণত যে সকল ইহুদিরা বসবাস করতেন তারা ছিলেন বনি ইসরায়েল ও বাগদাদি ইহুদীয় বংশোদ্ভূত। সাধারণত 18 থেকে 19 শতকে তাদের বসবাসের খবর পাওয়া গেছে। একসময় এই প্রদেশে নীল ব্যবসা খুব জনপ্রিয়তা লাভ করে, আর তার ফলে ইউরোপীয় বণিকরা এদেশে নীল চাষ করতে আসে। এদের মাঝে ইহুদিদের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। ধারণা করা হয় তারা বাংলাদেশের ঢাকা ও রাজশাহী অঞ্চলে বসবাস করতেন। এই সকল ইহুদিদের সম্প্রদায় ছিল খুবই ছোট, যারা সংখ্যায় ছিল খুবই নগণ্য, যাদের মধ্যে অধিকাংশ ইহুদি আবার 1960 সালের শেষের দিকে বাংলাদেশ ত্যাগ করে। এখন আমরা কিছু বিশিষ্ট ইহুদিদের সম্পর্কে জানব, যারা বাংলাদেশের সরকারি কর্মচারী ছিলেন এবং দেশের উন্নয়ন কাজের সাথে সরাসরি নিয়োজিত ছিলেন। এই পরিসংখ্যানে প্রথমেই যার কথা উঠে আসবে তার নাম লুই আইকান। তিনি আমাদের জাতীয় সংসদের স্থপতি আর মূল ডিজাইনার। তারপর যার কথা বলবো তার নাম জেফ আর জ্যাকব। আমাদের স্বাধীন মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অসামান্য। বাংলাদেশের আধুনিক ইতিহাসের সাথেও যুক্ত রয়েছে কিছু ইহুদিদের নাম। বিশিষ্ট ইহুদি বাসিন্দাদের মধ্যে ছিলেন মর্ডি কোহেন, একজন প্রাক্তন টেলিভিশন নিউজ ব্রিডার এবং অভিনেতা। 1968 সালে বাংলাদেশ ছেড়ে যান তিনি। এর আগে অভিনয় করেছিলেন 7টি বাংলা সিনেমায়। এরপর নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু অ্যালেক্স অ্যারনসন এর নাম শোনা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাতের সময় অ্যারনসনকে ব্রিটিশ উপনিবেশিক সরকার শত্রু হিসেবে দেখত। ইহুদি হওয়া সত্ত্বেও তিনি অ্যাক্সিস জার্মানির গুপ্তচর ছিলেন বলে সন্দেহ করা হয়। একসময় অ্যারনসনকে আটক করা হয়েছিল এবং তাকে গৃহবন্দী করা হয়, যা শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ে তার কাজ ব্যাহত করে। তার বন্ধু ঠাকুর তাকে মুক্তি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে অনুরোধ করেছিলেন। তার এই অনুরোধ সরকার প্রত্যাখ্যান করেছিল। এরপর বিশ্বকবি খাজা নাজিমউদ্দিনের কাছে আবেদন করলেও তা নাকচ করা হয়। ইহুদিরা মূলত পশ্চিমবঙ্গের কলকাতা কেন্দ্রিক ছিলেন এবং তারা নিজেদের একটা আবাস স্থল গড়তে চেয়েছিলেন। তারা একটি সম্পূর্ণ সম্প্রদায় তৈরি করতে ইহুদি সম্প্রদায়ের জন্য সিনাগগ, স্কুল এবং হাসপাতাল তৈরি করেছিলেন। একটা সময় তাদের এই স্বপ্ন সত্যিও হয়। তারপর শুরু হয় 1947 সালে দেশ বিভাজন, যে বিভাজন জন্ম দেয় ভারত আর পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র। সমস্যা দেখা দেয় তখন, যখন মুসলমানরা পাকিস্তান আর হিন্দুরা ভারত যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে। আর তখন এই সংখ্যালঘু ইহুদি সম্প্রদায়ের যাওয়ার কোনো জায়গা ছিল না, যার ফলে 1960 সালের দিকে তারা এই ভারতীয় উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়।